শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে, ওকে ফাইন। আসেন, আজকে আমরা 24 নম্বর ক্লাস করব। আইএফআইসি ব্যাংকের অফিসার ক্যাশ 2013 সালের পরীক্ষা হয়েছিল এটা। দেখেন, আজকে কয়টা প্রশ্ন আছে? 18টার মতো প্রশ্ন আছে। দেখেন, 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে নঈম স্পেন্ড 2700 টাকা হুইচ ইজ 20% অফ হিজ মান্থলি স্যালারি। হোয়াট ইজ হিজ মান্থলি স্যালারি ইন টাকা। বলতেছে যে নঈম তার মাসিক বেতনের 20% টাকা খরচ করে, যেটা 2700 টাকার সমান। তো বলা হচ্ছে যে তার মাসিক স্যালারি কত, এটা একটু বের করে দেখান। সো দেখেই বোঝা যাচ্ছে এটা একটা পার্সেন্টেজের ম্যাথ। সো আমরা যদি ধরি যে তার মান্থলি স্যালারি হচ্ছে 100%, ঠিক আছে, তার মান্থলি স্যালারি কত? 100%। এখন সে এখান থেকে মানে স্পেন্ড করতেছে কত টাকা? এই যে 20% টাকা সে খরচ করে ফেলতেছে। তাহলে 100% যদি তার বেতন হয়, তার ভিতরে 20% সে খরচ করতেছে। সো আমাদেরকে বলা হচ্ছে যে এই 20% সমান সমান কত? 2700 টাকা, যে 2700 টাকা সে খরচ করে ফেলে। তাহলে আমি বলতেই পারি যে এখানে যেটা পার্সেন্টেজে 20%, পার্সেন্টেজে যেটা 20%, প্রশ্ন অনুযায়ী সেটা কত, বা টাকায় সেটা কত? 2700 টাকা। তো আমাকে বলছে যে টোটাল কত টাকা বেতন পাবে, এটা একটু বের করে দেখান। সো টোটাল বেতন তো হচ্ছে তার 100 টাকা। তাহলে এই যে গুণন হচ্ছে 100, ডিভাইডেড হচ্ছে 20, এটা এটার ভিতরে 5 বার যাবে। 5 × 7 হয়ে যায় হচ্ছে 135, আর দুইটা শূন্য, অর্থাৎ 13,500 টাকা হচ্ছে তার মাসিক বেতন। সেন 2 নম্বরে চলে যান। দেখেন, 2 নম্বরে বলা হচ্ছে যে প্রিভিয়াসলি দ্য প্রাইস অফ এ ওয়াচ ওয়াজ 420 টাকা। হোয়াট ইজ দ্য কারেন্ট প্রাইস অফ দ্য ওয়াচ ইফ ইটস প্রাইস হ্যাজ বিন রিডিউস বাই 25%। বলতেছে যে পূর্বে একটা ঘড়ির দাম ছিল 420 টাকা। তো বর্তমানে এই ঘড়ির দাম 25% যদি কমে যায়, তাহলে বর্তমান মূল্যটা কত? পূর্বে একটা ঘড়ির দাম কত ছিল? 420 টাকা ছিল। তো এখন ঘড়ির দাম 25% কমে যাওয়ার ফলে বর্তমানে আপনি কত টাকা দিয়ে কিনতে পারবেন, এটা জিজ্ঞাসা করছে। তো আমি যদি ধরি যে এখানে আগের যেই মূল্য, ঘড়ি আগে যে দামে বিক্রি হতো, সেটা যদি 100% টাকা হয়, তাহলে এই 100% থেকে 25% দাম যদি কমে যায়, তাহলে বর্তমান দাম কত? আপনি বলবেন যে 75%। তো এখানে যে 420 টাকার কথা বলতেছে, এটা হচ্ছে ঘড়ির পূর্বের দাম, অর্থাৎ পূর্বে প্রথমে ঘড়ির দাম যত ছিল। তো প্রথমে ঘড়ির দাম কত ছিল? 100% ছিল। তাহলে আমরা বলতে পারি যে এই 100% সমান সমানই হচ্ছে 420 টাকা। তাহলে বর্তমান দাম কত? এই যে 25% কমে 75, তাহলে বর্তমান দাম হচ্ছে 75%। তাহলে গুণন হচ্ছে 75, ডিভাইডেড 100। 25 এখানে 3 বার, 25 এখানে 4 বার, 4 যাওয়ার কথা। 4×10 = 40, 4×5 = 20, তাহলে 105 কত? 315 টাকা। এখানে উত্তর নাই, নান অফ দিস। পরেরটাতে চলে যান, 3 নম্বর।
তিন নম্বরে বলা হচ্ছে যে টু কমপ্লিট এ সার্টেন কনস্ট্রাকশন জব ইট টেক্স 16 days ফর 48 ওয়ার্কার্স। হাউ মেনি ওয়ার্কার্স আর নিডেড টু কমপ্লিট দ্য জব ইন 12 days? আমরা প্রথমের দিকের ক্লাসগুলোতে বোধ হয় এমডিএইচ মেথড সম্বন্ধে পড়ে আসছি, যে ঐকিক নিয়মের অঙ্ক আসলে আমরা সেটা এমডিএইচ মেথডে খুব ইজিলি সমাধান করতে পারি, তাই না? সেখানে বলতেছে যে কোনো একটা কাজ করতে 48 জন শ্রমিকের 16 দিন সময় লাগবে। তো জিজ্ঞাসা করছে যে কাজটা যদি 12 দিনে করতে চায় তাহলে কতজন মানুষের দরকার বা কতজন শ্রমিকের দরকার। তাহলে খেয়াল করেন, এই যে M1 × D1 ইকুয়াল টু M2 × D2। তো প্রথম অংশে M1 মানে মানুষের সংখ্যা কত, 48। D1 মানে হচ্ছে দিনের সংখ্যা কত, 16। দ্বিতীয় অংশে মানুষের সংখ্যা আমাকে বের করতে হবে। সো M2 আমরা জানি না, D2 কত, এই যে বলতেছে যে 12 দিন। 12 48-এর ভিতরে 4 বার যাবে, তাহলে এই যে M2-র মান কত বের হয়েছে, 4 × 16 64 বের হয়েছে। তার মানে 64 জন মানুষের দরকার পড়বে আমার। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন 4 নম্বরে বলা হচ্ছে যে দ্য সাম অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার ইজ 35। বলতেছে যে 5টা ধারাবাহিক সংখ্যার যোগফল 35। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট ইন্টিজার অ্যামং দেম? তাহলে এই 5টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এটা একটু বের করে দেখান। তাহলে খেয়াল করেন, এখানে 5টা সংখ্যা আছে, ধারাবাহিক সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই যে 5টা ধারাবাহিক সংখ্যার যোগফল যদি 35 হয়, আমি যদি আপনাকে একটু বুদ্ধি খাটায় এই ম্যাথটা সমাধান করতে বলি, তখন আপনি বলবেন যে ভাইয়া যেহেতু 5টাই ধারাবাহিক সংখ্যা, তাহলে আমরা গড়টা বের করি। যে 5টার ধারাবাহিক সংখ্যার সমষ্টি যদি 35 হয়, তাহলে 5টা ধারাবাহিক সংখ্যার গড় কত হবে? আপনি বলবেন যে 7। আর আমরা জানি গড় সবসময় মাঝখানে থাকে, তাহলে এখানে মাঝের অংশ হচ্ছে এইটা। তার মানে মাঝখানের সংখ্যা যদি 7 হয়, এরপরের সংখ্যা 8 হবে, তারপরের সংখ্যা 9 হবে, তার আগের সংখ্যা 6 হবে, তার আগের সংখ্যা কত হবে, 5 হবে। তো আমাকে বলতেছে যে এই 5টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা বের করো। তাহলে এই 5টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, তার মানে উত্তর হচ্ছে অপশন সি। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন 5-এ কি বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ 1000 স্কোয়ার মিটার। বলতেছে যে একটা আয়তকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 1000 বর্গমিটার। ইফ দ্য লেন্থ অফ দ্য ফিল্ড ইজ 40 মিটার। বলতেছে যে ওই জমিটার দৈর্ঘ্য যদি 40 মিটার হয়, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য ফিল্ড ইন স্কোয়ার মিটার? তাহলে ওই জমিটার বা ওই মাঠের পরিসীমাটা কত হবে, এটা বের করতে হবে। তাহলে খেয়াল করেন, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ দিলে আমরা ক্ষেত্রফল কত পেয়ে যাব, 1000। তো এখানে বলেই দিছে যে আমার দৈর্ঘ্য যদি 40, মানে দৈর্ঘ্য কত, 40। ওকে, ফালো। তাহলে খেয়াল করেন, তাহলে প্রস্থটা কত হবে? আপনি বলবেন যে 0 0 কেটে দেন, তাহলে 4 এই 100-র ভিতরে যাবে 25 বার, তার মানে 25 হবে। তার মানে প্রস্থ আমার কত, 25। আমাদেরকে বের করতে হবে যে ওই আয়তকার মাঠের পরিসীমাটা কত। তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই যে 2 গুণন দৈর্ঘ্য কত, এই যে বলেই দিছে 40, প্রস্থ কত আমরা বের করছি 25। 40 25 65, 65-র সাথে 2 গুণ করে দিলে এই যে 130 মিটার হচ্ছে ওই আয়তকার মাঠের পরিসীমা।
পরেরটাতে চলে যান, 6 নম্বর। 6 কি বলা হচ্ছে যে হাউ মাচ উইল ইউ আর্ন অ্যাজ আ ইন্টারেস্ট ইফ ইউর ডিপোজিট 1000 টাকা ইন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর 2 ইয়ার্স অ্যাট 10% কনসিডারিং সিম্পল ইন্টারেস্ট রেট। বলতেছে যে ভাই, যদি আপনি ব্যাংকে 1000 টাকা জমা রাখেন 2 বছরের জন্য 10% হার সরল সুদে, তাহলে আপনি কত টাকা সুদ পাবেন? 1000 টাকা 2 বছরের জন্য 10% হারে যদি আমি জমা রাখি, তাহলে আমি সুদ পাবো কত টাকা, এটা জিজ্ঞাসা করছে। সহজ হিসাব, যেখানে জাস্ট আমার ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে প্রিন্সিপাল কত? 1000 টাকা। রেট কত? এই যে 10%। সময় কত? 2 বছর। এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিলাম, 10 10 100, 100 আর 2 গুণ করে দিলে কত হয়ে যাবে? এই যে 200 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি সুদ পাচ্ছি কত টাকা? 200 টাকা। পরেরটাতে চলে যান, 7 নম্বর। সাথে কি বলা হচ্ছে যে হাউ মেনি পোলস ক্যান বি ক্রিয়েটেড অ্যালং আ ফেন্স অফ 200 ফিট অ্যাট ইকুয়াল ডিস্টেন্স অফ 20 ফিট। বলতেছে যে 200 ফিট একটা জায়গায় যদি আপনি মানে খুঁটি দিয়ে বেড়া দিতে চান, এবং প্রত্যেকটা খুঁটির মাঝখানের দূরত্ব যদি 20 ফিট করে হয়, তাহলে কতগুলো খুঁটি লাগবে? কথা বুঝছেন? কি বলতেছে যে 200 ফিট একটা জায়গা আপনি বেড়া দিবেন, তার জন্য খুঁটি পুঁততে হবে। তো বলতেছে যে প্রত্যেকটা খুঁটির মধ্যখানের দূরত্ব যদি 20 ফিট করে হয়, তাহলে কতগুলো খুঁটি লাগবে? তাহলে এখানে সবার প্রথমে আমি এগুলার কিন্তু ট্রিক্স শিখাইছি, যে আমরা যদি মানে ফাঁকা স্পেসের সংখ্যাটা বের করি, যে কতগুলা ফাঁকা স্পেস পড়বে। এই যে একটা খুঁটি, এই যে একটা খুঁটি, এই যে একটা খুঁটি, তাহলে এই যে মাঝখানের যে ফাঁকা স্পেসগুলা, এইটা কতগুলা হবে? আপনি বলবেন যে ভাই, 200 ফিট জায়গা যেহেতু, আর প্রত্যেকটা ফাঁকা জায়গার মানে দৈর্ঘ্য যদি 20 ফিট করে হয়, তাহলে টোটাল ফাঁকা জায়গা হবে কয়টা? আপনি বলবেন যে 10টা। তাহলে এই যে গাছ বা খুঁটির সংখ্যা কত হবে? ফাঁকা জায়গা যতগুলা, তার সাথে জাস্ট একটা এক যোগ করে দিতে হবে। ফাঁকা জায়গা যতগুলো, তার সাথে এক যোগ করে দিলে বুঝতে পারবো যে খুঁটির সংখ্যা এখানে কত। তাহলে ফাঁকা জায়গা 10টা, সাথে এক যোগ, এই যে টোটাল হচ্ছে 11টা খুঁটির দরকার পড়বে। মানে ফেল, বারবার ফেল আসতেছে কেন? ঠিক আছে, এটা আগে তো এই দেখেন, আপনি অনেক মানে প্রায় বলেন যে আমি এই পরীক্ষায় ফেল করছি। এখন কথা হচ্ছে যে কন্টিনিউয়াস এতগুলো পরীক্ষায় ফেল করার কথা না। এতগুলো পরীক্ষায় পরপর ফেল করার কোনো মানে, তার মানে অন্য কোথাও ঝামেলা হচ্ছে। এখন ঝামেলাটা কোথায় হচ্ছে সেটা আপনিই বলতে পারবেন। সো এই জায়গাটা ফাইন্ড আউট করতে হবে যে আমার এই জায়গাটা ঝামেলার কারণে আমার ফেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি ওই জায়গাটা আপনি ফাইন্ড আউট করতে পারেন যে আমার এই সমস্যার কারণে ফেল আসতেছে বারবার বিভিন্ন পরীক্ষাতে, তাহলে ওই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, কারণ সবগুলো সাইডেই তো আর খারাপ যাচ্ছে না, যে কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে। তো সেই জায়গাটাকে আইডেন্টিফাই করেন এবং সেটার উপর কাজ করেন। তাছাড়া লাগালাগি এতগুলো পরীক্ষায় ফেল হচ্ছে, তার মানে কোনো ঝামেলা আছে অবশ্যই। আচ্ছা, 8 নম্বরে কি বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য গ্রেটেস্ট ভ্যালু। বলতেছে যে নিচের কোন ভ্যালুটা সর্বোচ্চ মানে মান প্রদান করবে, অর্থাৎ সর্বোচ্চ মান নিচের কোনটার। তাহলে আমি কি বলে দিছিলাম বা কি শিখাই দিছিলাম? আমি বলছি যে এরকম ফ্র্যাকশনের ছোট বড় যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে প্রত্যেকটা ফ্র্যাকশনের সাথে আমরা 100 গুণ করে দিব, এবং যতবার 100-র মধ্যে ভাগ করা যাবে ততবার ভাগ করব। তাইলে আমার কাজ শেষ, এবং আমরা এখানে কোনো দশমিক সংখ্যাকে আমরা নিয়ে আসবো না। সো এখানে প্রথম অপশন এতে বলা আছে 2/5। সো এইটার সাথে 100 গুণ করলে আমার কত আসবে? 40 আসবে। অপশন বিতে আছে 3/7। এটার সাথে 100 গুণ করলে 7 × 4 = 98, 3 × 4 = 42 চলে আসে। অপশন সিতে আছে 4/9। এটার সাথে 100 গুণ করলে 9 × 11 = 99, 4 × 11 = 44 চলে আসে। ঠিক আছে, অপশন ডিতে আছে হচ্ছে 5/11।
11 এই 100 দিয়ে গুণ করে দিলে 9 11 99, 5 9 45, তাহলে সর্বোচ্চ ভ্যালু পাচ্ছে অপশন ডি থেকে, তার মানে অপশন ডি উত্তর। ইংরেজির কি অবস্থা? ইংরেজির রাইটিং পার্ট কেমন লিখছেন? যেমন ওদের অবশ্যই কোনো রচনা, প্যারাগ্রাফ বা কিছু না কিছু তো লিখতে বলছে, বা অনুবাদ, সেগুলোর কি অবস্থা? এটা এখন হচ্ছে এটা কথা। আসেন পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন 9 কি বলা হচ্ছে, যে দ্য ফ্র্যাকশনাল এক্সপ্রেশন অফ 0.40, বলতেছে যে এই যে 0.40, এই দশমিক সংখ্যাটাকে ফ্র্যাকশনে পরিণত করেন। তাহলে এই যে 0.40, এটাকে যদি দশমিকে পরিণত করতে চাই, দশমিক তুলে দিলে ওপরে 40, নিচে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে দুইটা ডিজিট আছে, এই যে দুইটা শূন্য, তার মানে 40/100। এটাকে আরও ছোট করে লেখা যায় 20 দুগুণ 40, 5 20 100, অর্থাৎ 2/5। অপশন সি উত্তর। তাহলে কি বলবো? তাহলে এটা বলবো যে ব্যাড লাক। সব কিছুই মানে ভালো লেখার পরেও যদি না আসে, তাহলে এটা আসলে দুর্ভাগ্য। বুঝতে পারছেন? ধৈর্য ধরেন, চেষ্টা চালায় যান, একটা না একটা পরীক্ষাতে অবশ্যই ভালো কিছু হবে। আমি প্রায়ই বলি যে আমার একজন স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট মানে স্টুডেন্ট বলতেছে যে এই অর্থে যে আমার কাছে পড়ছে, এই জন্য বলতেছি। 2018-তে বাংলাদেশ ব্যাংকে জয়েন করছে, ঠিক আছে, ডেপুটি ডিরেক্টর হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকে। মানে আমি যখন ভার্সিটিতে পড়ি তখন উনি আমার কাছে পড়তো ম্যাথ। উনি ওনার জীবনের কোনো পরীক্ষাতে পাশ করতে পারেন নাই, জীবনের কোনো পরীক্ষাতে উনি পাশ করতে পারেন নাই, ইভেন প্রাইমারি নিবন্ধন কোনো পরীক্ষাতেই না, জীবনের কোনো চাকরির পরীক্ষাতে ওনার পাশ হয়নি। কিন্তু ওই একটা পরীক্ষাতেই পাশ হয়েছে, ওই একটা পরীক্ষাতে চাকরি হয়েছে, মানে সব একবারে হয়ে গেছে, সেটা তাও বাংলাদেশ ব্যাংকে রেডি। বুঝতে পারছেন? তো জীবন আপনাকে কখন কোথায় নিয়ে যাবে, আপনার ভাগ্যে আসলে কি আছে, এটা আসলে বলা খুবই কঠিন। এবার দেখেন 10 নম্বর, দেখেন 10 নম্বরে কি বলা হচ্ছে, যে মাসুম ক্যান ডু এ জব ইন 2 আওয়ার্স। মাসুম একটা কাজ 2 ঘন্টায় করতে পারে। হাশেম ক্যান ডু দ্য সেম জব ইন 3 আওয়ার্স। হাশেম ওই কাজটা 3 ঘন্টায় করতে পারে। ইফ দে ওয়ার্ক টুগেদার, যদি তারা একত্রে কাজ করে, হাউ মেনি আওয়ার্স উইল ইট টেক টু ডু দ্য জব, তাহলে ওই কাজটা শেষ করতে কত সময় লাগবে? তাহলে খেয়াল করেন, টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ। সো এখানে তারা যে কাজের কথাটা বলতেছে, যে কাজের পরিমাণটা কত, এটা আমরা বের করতে পারি। যে এখানে মাসুম একটা কাজ করবে 2 ঘন্টা সময় নিয়ে, আর হাশেম ওই কাজটা করবে 3 ঘন্টা সময় নিয়ে। তাহলে মোট কাজের পরিমাণটা কত হবে ভাই? আপনি বলবেন যে 2 আর 3-এর লসাগু। তো 2 আর 3-এর লসাগু হচ্ছে 6। তাহলে এই যে মাসুমের ইফিসিয়েন্সি কত? আপনি বলবেন যে 2 ঘন্টায় 6 ইউনিট কাজ করতে পারে, তাহলে 1 ঘন্টায় করতে পারবে 3। 3 ঘন্টায় 6 ইউনিট কাজ করতে পারে, তাহলে 1 ঘন্টায় করতে পারবে কত? 2। তো প্রশ্ন জিজ্ঞাসা করছে যে তারা দুইজন মিলে যদি একত্রে কাজটা করে, তাহলে কত সময় লাগবে? তাহলে মাসুম আর হাশেম একত্রে কাজ করলে 3 আর 2-এ 5 ইউনিট কাজ করতে পারে। তাহলে এই যে 6 ইউনিট কাজ করতে তাদের কত সময় লাগবে? 5 দিয়ে আমরা 6কে ভাগ করতে পারবো না, তাহলে এটা মিনিটে কনভার্ট করে দেওয়ার জন্য আমরা কি করব? জাস্ট এখানে 60 দিয়ে গুণ করে দিব। তাহলে 5 এখানে যাবে হচ্ছে 12 বার, 6 আর 12 গুণ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব যে 72 মিনিট সময় লাগবে যদি দুইজন মিলে একসাথে কাজটা করে। শোনো, 11 নম্বরে চলে যান।
বেসরকারি ব্যাংকের আসলে অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। বেসরকারি ব্যাংকে মানে এটা এমনি আমি এমনিই বলতেছি আর কি, মানে একদম জেনারেলাইজড কথাবার্তা এটা, যে বেসরকারি ব্যাংকে চাকরি করা আর হচ্ছে আরএফএল এর প্রাণ গ্রুপে মানে প্রাণ গ্রুপে চাকরি করা সেম একই কথা, মানে প্রাণ গ্রুপের তাও মার্কেটিংয়ে চাকরি করা একই কথা, সেম জিনিস। তো আপনি এই বেসরকারি ব্যাংকে ওরা আসলে অনেক কিছু দেখে, বিশেষ করে আপনার এই যে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ক্যাশ অফিসার, হ্যান ত্যান এইগুলো পোস্টগুলোতে আরও অনেক কিছু দেখে, অনেক বিষয় আসে চিন্তা করে, ঠিক আছে। কারণ বেসরকারি ব্যাংকে আপনি চিন্তা করেন যে আপনার কাছে আজকে যদি আপনাকে আমি 1 কোটি টাকা দিই, এবং আপনি যদি চিন্তা করেন যে আমি এই 1 কোটি টাকা ফিক্সড ডিপোজিট করব, তাহলে বাংলাদেশে 100 জন মানুষকে যদি 1 কোটি করে টাকা দিয়ে আমি, এই 100 জন মানুষের মধ্যে আপনি 20 জন মানুষও খুঁজে পাবেন না যে তারা এই 1 কোটি টাকা নিয়ে কোনো বেসরকারি ব্যাংকে যাবে ফিক্সড ডিপোজিট করতে। 20 জন মানুষও পাবেন না। 10 জন 12 জন পেতে পারেন, যে 10 জন 12 জন মানুষ তারা বেসরকারি ব্যাংকে যাবে ফিক্সড ডিপোজিট করতে, তাছাড়া সবাই যাবে সরকারি ব্যাংকে। সো বেসরকারি ব্যাংকের বিষয়টা হয়েছে কি, বেসরকারি ব্যাংকে এই যে ডিপোজিট আনতে গেলে, মানুষকে অ্যাকাউন্ট খোলাইতে গেলে অনেক কাহিনী করতে হয়, মানুষকে অনেকভাবে কনভিন্স করতে হয়। এই জন্য বেসরকারি ব্যাংকে গেলে দেখবেন যে মানে আপনি যদি লুঙ্গি পরেও যান, স্যান্ডেল পরেও যান, তারপরে ওরা আপনাকে স্যার 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 বলে একদম মুখ দিয়ে ফেনা উঠায় ফেলবে। কিন্তু সরকারি ব্যাংকে গেলে আপনি সামান্য মানে ধরেন যে আপনি 2 কোটি টাকা জমা দিতে গেছেন, তারপরে ওরা আপনার সাথে রাফ বিহেভ করবে, কারণ ওদের এত টাকা নাই। তো বেসরকারি ব্যাংকের বিষয়গুলা মানে ওরা যে আসলে কি দেখে, রেজাল্ট দেখে না অন্য আর কিছু দেখে, এটা বলাটা খুব টাফ। চেষ্টা চালায় যান, তবে বেসরকারি ব্যাংকে চাকরি পাওয়া সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার চেয়ে মানে তুলনামূলক সহজ। আমি বলতেছি না যে খুবই সহজ, তুলনামূলক সহজ বেসরকারি ব্যাংকে চাকরি পাওয়া। কারণ প্রত্যেক মাসেই বেসরকারি ব্যাংকের কোনো না কোনো বেসরকারি ব্যাংকের সার্কুলার হচ্ছে, তাদের পরীক্ষা হচ্ছে, এবং সরকারি ব্যাংকের মতো নির্দিষ্ট কোনো লোকবল নাই। সরকারি ব্যাংকে যেমন বলে দিছে যে সোনালী ব্যাংকে এবার 200 জন মানুষ নেবে, কথার কথা, যে সোনালী ব্যাংকে 200 জন মানুষ নেবে। বেসরকারি ব্যাংকে এরকম কোনো লিমিটেশন নাই যে আমরা 200 জন নেব না 300 জন নেব। ওরা ধরেন যে প্রথমে 50 জন নিল, 2 জন চাকরি ছাড়লো, আরও 10 জনরে নেবে, আরও 5 জনরে নেবে, এরকম আস্তে 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 ডেকে নেয়। মানে ওদের চাকরি দেওয়ার মানুষের কোনো লিমিটেশন নাই, বুঝতে পারছেন। বেসরকারি ব্যাংকে চাকরি করে মজা আছে, আবার প্যারাও আছে, দুইটা জিনিসই আছে। আপনি যদি মানে চিন্তা করেন যে আপনি মানসিক প্রেশার নিতে পারেন না, তাহলে বেসরকারি ব্যাংক হচ্ছে আপনার জন্য ব্যাড চয়েস, তাহলে বেসরকারি ব্যাংক আপনার জন্য না। সেটা যত বড় পোস্টে হোক বা যত ছোট পোস্টে হোক, বেসরকারি ব্যাংকে হিউজ প্রেশার, হিউজ কঠিন প্রেশার। আমি অনেক মানুষকে দেখছি যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিও ছাইরে আসছে, সোনালী ব্যাংকের অফিসার এসে জয়েন করছে, ঠিক আছে। প্রিমিয়ার ব্যাংকের এমটিও ছাইরে আসা আপনার অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংকের অফিসার, সিনিয়র অফিসারে জয়েন করছে। অসংখ্য মানুষ আছে এরকম, আমার স্টুডেন্টদের ভিতরে অনেকে আছে বেসরকারি ব্যাংকে চাকরি করে, ভালো বেতন, 60,000 65,000 টাকা বেতন এমটিও ব্যাংকে চাকরি করে, বা ধরেন যে 45,000 50,000 টাকা বেতন সরকারি ব্যাংকে হয়ে গেছে, হোক সেটা যে ব্যাংকে হোক, অফিসার ক্যাশ অফিসার, ওটা ছাড়া চলে আসে। মানে শুধু একটাই কথা যে ভাই প্রচুর প্রেশার, ঠিক আছে, প্রচুর প্রেশার দেয় ওরা। ভালো ভালো ব্যাংকগুলোর আরও মানে ব্র্যাক ব্যাংকের মানে এই কথাগুলো বলা যদিও ঠিক না, আমরা ব্যাংকের জন্যই পড়াই, ডিসকারেজ করা ঠিক না। ব্র্যাক ব্যাংকে যারা চাকরি করে, যদি পরিচিত কেউ থাকে তাহলে তাদের কাছে শুনে দেখেন যে ব্র্যাক ব্যাংকের কী অবস্থা, ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ীদের সাথে কী করা হয়, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন, একটু ধারণা মানে হবে বেসরকারি ব্যাংক সবাই যে একরকম তা না। কিছু কিছু ব্যাংক আছে খুব ভালো, সিটি ব্যাংক খুব ভালো, ঠিক আছে, ঢাকা ব্যাংক খুব ভালো মোটামুটি, মানে প্রেশার আছে কিন্তু এমপ্লয়ীদের সাথে ওই রকম কোনো ইয়ে করে না, যেটা ব্র্যাক ব্যাংক বা এমটি ব্যাংক, অনেক ব্যাংকে আছে এগুলো নাম না ঠিক না, অনেক মানে আপনার টার্গেট ফিল আপ না হইলে, ওদের ইয়ে মতো কাজ না হইলে, মানে ওরা যেরকম চাচ্ছে সেরকম কাজ না হলে অনেক হেনস্থা করবে, মানসিক টর্চার হবে আপনার উপর, ঠিক আছে। ঝামেলা আছে বেসরকারি ব্যাংকে। মানে এই ঝামেলা করার কারণ হচ্ছে যে ওরা আপনাকে মাস শেষে অনেক টাকা দিবে, এটাই হচ্ছে এক নাম্বার ইয়া, যে আপনাকে ওরা প্রেশার দিবে আর মাস শেষে কয়েক বান্ডিল টাকা দিবে। 11 নম্বর আসেন, এখানে বলা হচ্ছে যে ইন দ্য ন্যাশনাল ফুটবল লিগ টিম এ হ্যাজ অন 35 গেমস আউট অফ 50 গেমস, হোয়াট পার্সেন্টেজ অফ গেমস টিম এ লস। বলতেছে যে জাতীয় ফুটবল লিগে এই দল 50টা ম্যাচের মধ্যে 35টা ম্যাচে জয়লাভ করে। তো আমাদের কাছে জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্সেন্টেজ অফ গেমস টিম এ লস,
মানে এই টিম এ কত পার্সেন্ট খেলায় পরাজয় বরণ করছে। তাহলে পরাজয় বরণ করছে কতগুলো খেলায়? আপনি বলবেন যে টোটাল ম্যাচ হচ্ছে 50টা, তার মধ্যে জয় লাভ করছে হচ্ছে 35টাতে, তার মানে পরাজয় বরণ করছে হচ্ছে 15টাতে। তাহলে লস পার্সেন্টেজ কত? আপনি বলবেন যে ভাই 15টাতে পরাজয় বরণ করছে 50টার মধ্যে, তাহলে লস পার্সেন্টেজ কত হবে? 50 × 100, 15 × 30, এই যে 30%। বি উত্তর। পরেরটাতে চলে যান, 12 নম্বর। 12 নম্বরে কি বলা হচ্ছে যে অ্যান এয়ারক্রাফট ইউজেস 75 গ্যালনস অফ ফুয়েল টু ফ্লাই 300 মাইলস। বলতেছে যে একটা বিমান 75 গ্যালন তেলে 300 মাইল পথ যাইতে পারে। অ্যাট দিস রেট, একই হারে, হাউ মেনি গ্যালনস অফ ফুয়েল উইল বি নিডেড ফর এ 700 মাইলস ফ্লাইট। তাহলে 700 মাইলের একটা ফ্লাইটে কত গ্যালন ফুয়েল লাগবে এটা জিজ্ঞাসা করছে। এটা ঐকিক নিয়মের মতো সহজ জিনিস না, যে ভাই 300 মাইল ট্রাভেল করতে যদি আমার 75 গ্যালন লাগে, তাহলে 700 মাইল ট্রাভেল করতে আমার কত লাগবে? তাহলে আপনি বলবেন যে ভাই 4×75 300 হয়ে যায়। তাহলে 4 এই 700-র ভিতরে কতবার যাবে? 400, 4×75 300, তার মানে হচ্ছে 175 বার যাবে। তার মানে 175 গ্যালন তেল লাগবে বা 175 গ্যালন ফুয়েল লাগবে। এই এক্সপেকটেশন জিনিসটা খারাপ, বুঝতে পারছেন? আপনি দিন শেষে আশাহত হবেন। আমি বুঝতে পারছি যে আপনার চাকরির দরকার, বা আপনার প্রত্যেকটা মানুষেরই এরকম ইয়ে আছে যে একটা চাকরির পরীক্ষা দিয়ে এসে সে অবশ্যই এক্সপেক্ট করবে যে আমার বোধহয় এটাতে হয়ে যাবে, আমি পরীক্ষা ভালো দিছি। বাট আমি বলবো এরকম যে কোনো কিছু না এক্সপেক্ট করবেন না, কোনো কিছুই না। ঠিক আছে, আপনি জাস্ট পরীক্ষা দিয়ে চলে আসবেন, বা যে কোনো কাজ বা যে কোনো কিছু, যে কোনো মানুষের কাছ থেকে কোনো ধরনের এক্সপেকটেশন রাখবেন না। মানে কোনো জিনিসে কোনো এক্সপেকটেশন রাখবেন না, তারপরে আপনার মেন্টাল পিচ নষ্ট হবে। ঠিক আছে, সেদিন একটা ছেলে ওই যে রেজাল্ট দিল না, লাগালাগি রেজাল্ট দিল অফিসারের, তারপরে ক্যাশ অফিসারের। ওই ছেলে আমাদের স্টুডেন্ট, আমি চিনতাম না, জীবনে কোনো দিন নক দেয় না, চাকরি পাওয়ার পরে নক দিছে যে ভাই আমি টিকছি। তো ও ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়া একটা স্টুডেন্ট। ঠিক আছে, তো গার্মেন্টসে জব করে। গার্মেন্টসে যে মানে সব ধরনের জবই আছে, যাই হোক ওর চাকরির দরকারও, মানে আপনার খুব মানে ঢাকায় আসার পর থেকেই ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনাও চালাইছে, গার্মেন্টসে জবও করছে। মোটামুটি এখন স্যালারি ট্যালারি পায়, কারণ ফ্যামিলি সাপোর্ট দিতে হয়। ও এই কথাটা বলতেছে যে ভাই আমার যে রেজাল্ট হয়েছে এটা আমি মানে জানি না। ও আমাকে ফোন মানে টেক্সট করছে প্রায় রাত 11টা, সাড়ে 11টার দিকে। মানে ও ডিউটি থেকে আসছে 9টা, সাড়ে 9টার দিকে ডিউটি থেকে আসছে, এসে খাওয়া দাওয়া করছে, ফ্রেশ ট্রেশ হয়েছে। হওয়ার পরে যখন ও ফোন হাতে নিয়েছে তখন দেখে যে রেজাল্ট হয়েছে। তো বলতেছে যে ভাই আমি রেজাল্ট হয়েছে, তাও আমি রেজাল্ট দেখিনি, তো হয়তো আসবে না, এই জন্য দেখে না। বলতেছে যে শোয়ার আগে কি যেন মনে হলো যে একটু চেক করে দেখি। তো তখন ও অ্যাডমিট কার্ড খুঁজতে নিছে, অ্যাডমিট কার্ডও পায় নাই। তো ওর ইমেইলে ছিল অ্যাডমিট কার্ডটা, সেখান থেকে রোল নিয়ে দেখে যে হ্যাঁ, ওর একটা ব্যাংকে অফিসার হিসেবে ওর চাকরি হয়ে গেছে। ও মানে এটা জানার পর পরে টেক্সট করছে যে ভাই আমার চাকরি হয়েছে, আমি এতদিন মানে জানাই নাই, বা আমি আপনাদের ব্যাচে ছিলাম, মানে এটা জানতামই না যে ও আমাদের ব্যাচে ছিল। তারপরে ওই যে ক্যাশের রেজাল্ট হইলো, ওই যে রিটেন, ওইটার ওইটার দিনেও ওর ইয়ে হয়েছে, এবং আপনার রিটেন পাস করে গেছে। যদিও ভাই ভাই আর অ্যাটেন্ড করবে না, কারণ অফিসারে তো হয়েই গেছে, আর ভাই ভাই ইয়ে করার দরকার নেই। তো এই ওই দিনে কথাটা বললো যে ভাই আমি কোনো কিছু নিয়ে কোনো এক্সপেকটেশন রাখি না, কারণ আমার রেজাল্ট হয়েছে, আমি জানি তো বোধহয় হবে না। তারপরে শোয়ার আগে একবার দেখছে, তো দেখে যে হয়ে গেছে। তো বলতেছে যে আমি ভাই কখনোই কোনো কিছু নিয়ে এক্সপেকটেশন নেই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা আসলে ওই যে আপনার মতো হয়েছে, ও অনেকগুলা পরীক্ষা দিছে,
পরীক্ষা দিয়েছে, পাস করে না, প্রিলিও পাস করে না, রিটেন তো দূরে থাক। ঠিক আছে, তো এরকম আস্তে আস্তে চেষ্টা করতে করতে প্রিলি পাস করছে, রিটেন পাস করছে, মানে এরকম হয়েছে। তো বলতেছে যে ভাই আমি জীবনে এতগুলো পরীক্ষায় ফেল করছি যে বলার বাইরে। ও ধরেন যে ওই যে ইন্টারমিডিয়েট পাস করার পরে কিছু ছোট ছোট মন্ত্রণালয়ে ওই যে 14 গ্রেড, 15 গ্রেড, 16 গ্রেডের যে চাকরির পরীক্ষাগুলো হয় না, মানে যার যোগ্যতাই হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করার পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বলতেছে যে ভাই আমি শত শত পরীক্ষা দিছি, আমার কোনো পরীক্ষাতেই হয় না ভাই, পাসই করতে পারি না, হয় না। তো মানে ও তখন থেকে এই ধরছে যে আমি আসলে কোনো কিছু এক্সপেকটেশন রাখি না। বললাম যে কথা ভালো বলছে, যে কোনো কিছু নিয়ে আসলে এক্সপেকটেশন রাখা উচিত না, হইলে এমনি হয়ে যাবে, যেদিন হবে সেদিন এমনি বুঝতে পারবেন যে হয়ে গেছে, কষ্ট কম পাবেন। বুঝতে পারছেন? তাছাড়া এই যে কষ্ট লাগে, যে এখন আমি আপনার পরিস্থিতি বুঝতে পারতেছি, আপনার অনেক খারাপ লাগতেছে, এত ভালো পরীক্ষা দেওয়া আসলো না। তো এই যে এক্সপেকটেশনটা রাখবেন না, আপনি জাস্ট পরীক্ষা দিয়ে যান, দিতে থাকেন, যতদিন বয়স আছে দিতে থাকেন, চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ একদিন হয়ে যাবে এরকম করতে করতে। যেটাতে আপনি একদম চিন্তাই করবেন না যে এটাতে আমার চাকরি হওয়ার কথা, সেটা দিয়ে দেখবেন যে চাকরি হয়ে গেছে। দেখেন 13 নম্বরে কি বলতেছে, যে সুমন পেইড 1500 ফর আ ড্রেস আফটার রিসিভিং এ 20% ডিসকাউন্ট। বলা হচ্ছে যে সুমন 1500 টাকা দিয়ে একটা জামা কিনে 20% ডিসকাউন্ট দেওয়ার পরে। তো বলতেছে যে হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য ড্রেস বিফোর দ্য ডিসকাউন্ট। বলতেছে যে ডিসকাউন্ট দেওয়ার আগে ওই জামাটার দাম কত ছিল। তাহলে আমি ধরেই নিচ্ছি যে ডিসকাউন্ট দেওয়ার আগে জামাটার দাম ছিল হচ্ছে 100%, এখান থেকে সে 20% ডিসকাউন্ট পায়, 20% ডিসকাউন্ট পেয়ে 80% দামে জামাটা সে ক্রয় করে। তো বলতেছে যে এই যে 80% দামে জামাটা সে কিনছে, এই 80%-এর ভ্যালু আবার প্রশ্নে দেওয়া আছে কত, এই যে 1500 টাকা। তো জিজ্ঞাসা করছে যে জামাটার মূল দাম কত, অর্থাৎ শুরুতে কত দাম ছিল। তো শুরুতে দাম ছিল হচ্ছে আমার 100 টাকা, তাহলে এই যে গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে 80, 20 এখানে 4 বার দেন, 20 এখানে 5 বার দেন, এটার ভিতরে যাবে দশমিক আসবে নাকি, 4, 150-র ভিতরে 4, 40, 160। আচ্ছা আমরা ছোট ছোট করে দিই, 3 4 12, 4 7 28, 375, 375 আর 5 দেখেন তো কত হয়, একটাতে 5 আছে, 1875 হবে, 1875 হবে, 1875 টাকা। যে একদম শুরুতে অর্থাৎ ডিসকাউন্ট দেওয়ার আগে ওই জামাটার দাম ছিল 1875 টাকা। শোনেন না, ঠিক হয়ে যাবে। একটা চাকরি পাইলে আসলে, মানে এই যে একটা চাকরি পাওয়ার পরে যখন মানে কাউকে বলবেন যে আমার চাকরিটা হয়েছে, আসলে পিছনে একটা গল্প থাকতে হয়। এই যে এত মানে স্ট্রাগল করতেছেন বা এত পরিশ্রম করতেছেন, ঠিক আছে, তো পরিশ্রমের পর যখন আপনি একটা জিনিস পাবেন, তখন দেখবেন যে ভালো লাগবে, গল্প করতে পারবেন মানুষজনকে, মানুষজনের সাথে একটা গল্প করতে পারবেন যে হ্যাঁ আমার জীবনে এই হয়েছে। ঠিক আছে, সো একটা গল্প তৈরি করার জন্য হইলেও জীবনে এগুলোর দরকার আছে, এবং যা হচ্ছে মেনে নেন যে এটা, এটার মধ্যেও হয়তো কোনো ভালো কিছু আছে। 14 নম্বরে চলে যান। দেখেন 14তে কি বলা হচ্ছে, যে ইফ 15% অফ এ নাম্বার ইজ 4.5, বলতেছে যে কোনো একটা সংখ্যা, কোনো একটা সংখ্যার 15%-এর মান দেওয়া আছে 4.5। তো জিজ্ঞাসা করছে যে দেন 55% অফ দ্য সেম নাম্বার, তাহলে ওই একই সংখ্যার 55%-এর মান কত হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে সংখ্যাটা কত এটাই আমরা জানি না। সো সংখ্যাটা যদি আমার এন হয়, আর এই যে 15%, 15%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/20, তাহলে এই যে সংখ্যা হচ্ছে এন, এই এন এর 15% বা 3/20-এর মান কত, 4.5। এই 4.5-কে আমরা চাইলে 9/2 লিখতে পারি, যে 9/2। তাহলে 3 এই 9-এর ভিতরে যাবে 3 বার, 2 এই 20-এর ভিতরে যাবে 10 বার, তাহলে এন ইজ ইকুয়াল টু কত, 3 আর 10 গুণ করলে 30। তাহলে সংখ্যাটা আমার কত হয়, 30। এখন জিজ্ঞাসা করছে যে এই যে সংখ্যাটা আপনার 30, এই 30-এর 55%-এর মান কত, সেটা একটু বের করে দেখান। তাহলে এই শূন্য এই শূন্য কেটে দেন, 3×55 = 165, 165-কে 10 দিয়ে ভাগ করলে এই যে 16.5 আসে, এই যে অপশন ডিতে উত্তর। যে সংখ্যাটার 55%-এর মান হচ্ছে 16.5।
পরেরটাতে চলে যান, 15 নম্বর। দেখেন 15 নম্বরে কি বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার্স, 5টা ধারাবাহিক সংখ্যা আছে, ঠিক আছে, 5টা ধারাবাহিক সংখ্যার গড় কত, ইজ 9। 5টা ধারাবাহিক সংখ্যার গড় 9 ইন ইনক্রিজিং অর্ডার অফ সাইজ, অর্থাৎ মানে ছোট থেকে বড় সংখ্যাগুলো, এইরকম 5টা ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 9। জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য লাস্ট 3 ইন্টিজার্স, তাহলে শেষ 3টা সংখ্যার গড় কত এটা বের করেন। তাহলে খেয়াল করেন 5টা ধারাবাহিক সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ধারাবাহিক সংখ্যার গড় যদি 9 হয় তাহলে এর পরের সংখ্যা 10, তারপরের সংখ্যা 11, তার আগের সংখ্যা 8, তার আগের সংখ্যা কত, 7। তো জিজ্ঞাসা করছে যে শেষ 3টা সংখ্যার গড় কত, তাহলে এই যে 3টা সংখ্যা, এই 3টা সংখ্যার গড় কত, এই যে মাঝখানের সংখ্যাটা অর্থাৎ 10, এই যে 10 উত্তর, যে শেষ 3টা সংখ্যার গড় হচ্ছে 10। দেখেন 16 নম্বর, দেখেন এখানে বলা হচ্ছে যে তারেক ইজ 10 ইয়ার্স ওল্ডার দেন নঈম, তারেকের বয়স নঈমের বয়সের চেয়ে 10 বছর বেশি। 5 years ago তারেক ওয়াজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ নঈম, 5 বছর আগে তারেকের বয়স নঈমের বয়সের দ্বিগুণ ছিল। হাউ ওল্ড ইজ নঈম নাও, তাহলে নঈমের বর্তমান বয়স কত। আমি ধরেই নিচ্ছি যে নঈমের বর্তমান বয়স যদি এ হয় তাহলে তারেকের বর্তমান বয়স কত, এই যে A+10, এটা হচ্ছে বর্তমান বয়স। আমরা যদি অতীত বয়স নিয়ে চিন্তা করি তাহলে 5 বছর আগে নঈমের বয়স কত ছিল, A-5 ছিল, তারেকের বয়স কত ছিল, A+10-5 ইজ ইকুয়াল টু A+5। তো প্রশ্নে আমাকে বলে দিচ্ছে, ঠিক আছে, প্রশ্নে আমাকে বলে দিচ্ছে যে 5 বছর আগে তারেকের বয়স ছিল নঈমের বয়সের দ্বিগুণ, তাহলে এই যে 5 বছর আগে নঈমের বয়স ছিল A-5 আর তারেকের বয়স ছিল কত, A+5। সো এই যে তারেকের বয়স যেহেতু এমনিতেই 2 গুণ বেশি, আমরা এই দুইজনের বয়সকে সমান করার জন্য এই নঈমের বয়সের সাথে 2কে গুণ করে দিব, তাহলে দুইটা ইকুয়েট মানে সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি 2A-10 ইজ ইকুয়াল টু A+5। তাহলে 2A থেকে এ বাদ দিলে এ, 10 আর 5 যোগ করে দিলে কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। তো জিজ্ঞাসা করছে যে নঈমের বর্তমান বয়স কত, নঈমের বর্তমান বয়স এ, আর এর মান বের হয়েছে কত, 15। 15 উত্তর। পরেরটাতে চলে যান, 17 নম্বর। এখন 17তে কি বলা হচ্ছে যে 4/5 অফ এ নাম্বার ইজ 12 মোর দেন দ্য 2/3 অফ দ্য নাম্বার ইজ, বলতেছে যে একটা সংখ্যার 4/5 ওই সংখ্যার 2/3 চেয়ে 12 বেশি হলে সংখ্যাটা কত। সো আমরা যদি ধরে নিই যে সংখ্যাটা হচ্ছে এন, তাহলে এই এন এর 4/5 এই এন এর 2/3 চেয়ে কত বেশি, এই যে 12 বেশি, তার মানে এই দুইটার পার্থক্য কত, 12। তাহলে 3 আর 5-এর লসাগু হচ্ছে 15, 3 5 15, 3 4 12 এন মাইনাস 3 5 15, 5 2 10 এন ইজ ইকুয়াল টু 12। তাহলে এখানে এই যে 2n ইজ ইকুয়াল টু 180, তাহলে n ইজ ইকুয়াল টু কত, 90। তো প্রশ্ন তো এটাই জিজ্ঞাসা করছে সংখ্যাটা কত, সো সংখ্যাটা হচ্ছে 90। দেখেন লাস্ট ম্যাথে চলে যান, 18 নম্বর। দেখেন 18 নম্বরে বলা হচ্ছে যে দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ এ স্কোয়ার ইজ 4√2 সেন্টিমিটার, বলতেছে যে একটা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4√2। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত।
আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে যে কোনো একটা বাহুর উপরে স্কোয়ার। সো এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4√2। সো এটার উপরে যখন আমরা স্কোয়ার করব, 4-এর উপরে বর্গ করলে 16 হয়, √2-র উপরে বর্গ করলে শুধু 2 হয়। তাহলে 16 দোকানে কত হয়ে যাবে? এই যে 32 হয়ে যাবে, যে অপশন ডি উত্তর। আইএফএসসির বোধহয় আর একটা প্রশ্ন আছে, দুইটা একসাথে নিতে পারতাম কিন্তু ওইটাতে আবার 19টা একদম বেশি হয়ে যাবে, অতক্ষণ ধৈর্য রাখতে পারবেন না সারাদিন রোজা রেখে। সেই জন্য শুধু একটা প্রশ্ন সলভ করাইলাম। তো ঠিক আছে, দেখা হবে আবার আগামীকালকে রাত্রে আইএফআইসি ব্যাংকের আরেকটা প্রশ্ন নিয়ে। ওটা বোধহয় এমটিওর প্রশ্ন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর ক্লাসগুলো ডাউনলোড করে নিন।